তাহলে আজকে আমরা পড়ব ভারতের মৃত্তিকা, তাই তো? এখন এই যে ভারতের মৃত্তিকার যে আমাদের ভারতে কত ধরনের মৃত্তিকা আছে, ঠিক আছে? তো এখানেও কিছু ফ্যাক্টর কাজ করে। যেমন আমরা যখন ভারতের বনভূমি পড়েছিলাম বা ভারতের ভেজিটেশন কভার যখন পড়েছিলাম, তখন আমরা কী কী নিয়েছিলাম? ফ্যাক্টরগুলো, যে ফ্যাক্টরগুলোর উপর বেস করে আমরা ভারতের যে বনভূমি আছে সেই বনভূমিকে ভাগ করেছিলাম। সেই ফ্যাক্টরগুলি কী কী ছিল না? ফ্যাক্টরগুলি ছিল তোমার উষ্ণতা ছিল, বৃষ্টিপাত ছিল, তার সাথে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা ছিল। এখন ভারতের যে মৃত্তিকা, ভারতের সয়েলের যে বিভিন্ন শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন, সেটারও কিন্তু বিভিন্ন ফ্যাক্টর আছে। কারণ ভারত একটা বিশাল বড় একটা ভাস্ট কান্ট্রি, এবং ভূমিরূপের বৈচিত্র্য বিভিন্ন জায়গায়, তার সাথে ক্লাইমেটিক বৈচিত্র্য বিভিন্ন জায়গায় বিভিন্ন, তার সাথে সাথে বিভিন্ন ভেজিটেশনের কভার বিভিন্ন জায়গায় বিভিন্ন। তো এই সমস্ত বিষয়গুলির উপর ভিত্তি করে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মৃত্তিকা আমরা দেখতে পাই। কারণ আমরা জানি এক জায়গায় এক ধরনের টেম্পারেচার, কোথাও অন্যরকম বৃষ্টিপাত, মানে ডিফারেন্স আর কি। এক ধরনের অন্যরকম বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও কম বৃষ্টিপাত হচ্ছে, আবার ধরো কোথাও ভেজিটেশন কভার একরকম আছে, আবার কোথাও অন্যরকম আছে। তো এইসব আবার আরেকটা বড় জিনিস হচ্ছে গিয়ে ব্যালেন্ট যে রক, মানে মাতৃশিলা যেটা আছে, সেই শিলার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে। তাই জন্যে ভারতের মৃত্তিকা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম। ভারতে এক ধরনের মৃত্তিকা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না। ঠিক আছে? তাহলে আমরা ভারতের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের মৃত্তিকা দেখতে পাবো। তাহলে আমরা হেডিং করে নিই ভারতের মৃত্তিকা। দেখো ভারতের মৃত্তিকা, আমি কি বললাম? ভারতের মৃত্তিকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, এবং এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে, তার প্রধান ফ্যাক্টর কী কী? তার প্রধান হচ্ছে কি মাতৃশিলা। যেমন আমরা যদি উপদ্বীপীয় ভারত নিই, মানে পেনিনসুলার যে প্লেটু নিই, সেখানে আমরা দেখব আগ্নেয় যে শিলা, গ্রানাইট, নাইস বা কোথাও ব্যাসাল্ট আছে, এই সমস্ত শিলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মৃত্তিকা আমরা দেখতে পাবো। আবার ধরো যে সমস্ত জায়গাতে প্যারেন্ট রক নেই, সেই সমস্ত জায়গাতে নেই বলতে এই সমস্ত প্যারেন্ট রকগুলো নেই, সেখানে এক ধরনের শিলা থেকে এক ধরনের মৃত্তিকার জন্ম নেয়। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জলবায়ু আছে, উদ্ভিদ আছে, তাই জন্যে ভারতের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের মৃত্তিকা দেখতে পাই। ঠিক আছে? এগুলো আমরা মৃত্তিকাতে আলোচনা করব, যে কীভাবে মৃত্তিকার বিভিন্ন উপাদানগুলো, মৃত্তিকার যে ফ্যাক্টর আছে, মৃত্তিকার যে উৎপত্তি, সেই মৃত্তিকার উৎপত্তিকে কীভাবে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? তাহলে দেখো, আমরা যদি ভৌগোলিকভাবে আমরা ব্রড যদি ক্লাসিফিকেশন করি, ভৌগোলিকভাবে ভারতের মৃত্তিকাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করা যায়? দুইটি ভাগে ভাগ করা হয়। এগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখে রাখবে, তাহলে তোমাদের নোটস হয়ে যাবে। দুইটি ভাগে ভাগ করা হয়। একটি কি বলা হয়? একটি হচ্ছে যে উপদ্বীপীয় ভারতের মৃত্তিকা। ঠিক আছে? তাহলে আমরা ইংরেজিতে বলতে পারি সয়েলস অফ পেনিনসুলার ইন্ডিয়া। আরেকটা আছে সয়েলস অফ এক্সট্রা পেনিনসুলার ইন্ডিয়া। এই দুটো। এখন এক্সট্রা পেনিনসুলার এবং পেনিনসুলার বলতে আমরা কি বুঝি? যদি আমরা একটা ভারতের রাফ স্কেচ করি তাহলে বুঝতে পারবো ব্যাপারটা। ভারতের একটা যদি রাফ স্কেচ করি, আমাদের ভারত, ঠিক আছে, এই দিকে হিমালয় এইভাবে চলে গেছে, ঠিক আছে, এখানে বাংলাদেশ আছে, চলে গেছে। এখন আমরা উপদ্বীপীয় ভারত বলতে কি বুঝি? যে অংশটা প্রাচীন ভারতের ভূখণ্ড ছিল, মানে যেটি নিয়ে ভারত গঠিত হয়েছিল, সেই অংশটাকে পেনিনসুলার বলা হয়, যেটা গন্ডোয়ানা ল্যান্ডের সাথে অ্যাটাচ ছিল। ঠিক আছে? সেটাকে বলা হয় পেনিনসুলা, ভারতীয় উপদ্বীপ। তাহলে এই পেনিনসুলা কী ছিল? এই যে আমরা উপদ্বীপীয় মালভূমি পড়েছিলাম, ঠিক ত্রিভুজাকৃতির এইভাবে। ঠিক আছে? এই যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে কি?
পেনিনসুলার। ঠিক আছে, এখানকার যে ক্যারেক্টারিস্টিকগুলো তুলনামূলকভাবে মোটামুটি একই, কারণ কোথাও কোথাও আগ্নেয় শিলায়, কোথাও কোথাও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। ঠিক আছে, এইখানে এক ধরনের মৃত্তিকার সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে পেনিনসুলার। এখানে যে মৃত্তিকাগুলোর সৃষ্টি হচ্ছে সেগুলোকে বলছে সয়েলস অফ পেনিনসুলার, মানে উপদ্বীপীয় ভারতের মৃত্তিকাসমূহ। বাংলাতে আমি যদি করি তখন কি হবে, সেটা উপদ্বীপীয় ভারতের মৃত্তিকাসমূহ। এবং এই উপদ্বীপীয় ভারত বাদ দিয়ে, এটা আবার উড়িষ্যার দিকেও খানিকটা চলে যাবে, ঠিক আছে, এইভাবে চলে যাবে। এই উপদ্বীপীয় ভারত বাদ দিয়ে বাকি যে আমরা অংশগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, বাকি যে অংশগুলো এখানে গ্যাপ রেখেছি মানে এমনটা নয়, এটা হচ্ছে উপদ্বীপীয় এক্সট্রা পেনিনসুলার অংশ। ঠিক আছে, যেগুলি উপদ্বীপীয় মালভূমির অংশ নয়, সেই সমস্ত জায়গাতে আমরা যে মৃত্তিকাগুলি দেখতে পাবো সেগুলি হচ্ছে গিয়ে এক্সট্রা পেনিনসুলার। মনে রাখবে, এখানে এক্সট্রা যে পেনিনসুলার যে মৃত্তিকা সেগুলি অপরিণত। ঠিক আছে, সেগুলি বেশিরভাগ পরিবাহিত হয়ে সৃষ্টি হয়েছে, তাই তো। আমরা যদি গাঙ্গেয় সমভূমি দেখি, এই সমভূমির মৃত্তিকাটা কি হিমালয় পর্বত থেকে বিভিন্ন ধরনের পদার্থ বাহিত হয়ে এগুলো এখানে জমা হয়ে মৃত্তিকা সৃষ্টি করেছে, সেটাকে বলা হচ্ছে এক্সট্রা পেনিনসুলার সয়েল। বেশিরভাগ ক্ষেত্রে কি এদের যে সয়েল প্রোফাইল আছে সেগুলো ম্যাচিওর নয়, সেগুলো ম্যাচিওর হয়নি, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি পরিবাহিত হয়েছে বা পরিবাহিত হয়ে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, যেমন পলিমৃত্তিকা। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে অ্যাজোনালস। ঠিক আছে, অ্যাজোনাল সয়েলসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, মানে অনাঞ্চলিক মৃত্তিকা আর কি। অনাঞ্চলিক মৃত্তিকা, অ্যাজোনাল মানে হচ্ছে গিয়ে অনাঞ্চলিক মৃত্তিকা, জোনাল মানে হচ্ছে আঞ্চলিক, অ্যাজোনাল মানে হচ্ছে বহিরাঞ্চলিক। ঠিক আছে, তাহলে এগুলো বহিরাঞ্চলিক মৃত্তিকার আর হচ্ছে গিয়ে অন্তর্ভুক্ত আর কি। কোনগুলো? যেগুলো এক্সট্রা পেনিনসুলার যে সয়েলগুলো আছে সেই সয়েলগুলো। ঠিক আছে, তাহলে দেখো আমরা বিভিন্ন রকমভাবে ভারতের মৃত্তিকাকে শ্রেণীবিভাগ করতে পারি। এটা কি? এটা হচ্ছে ভৌগোলিকভাবে আমরা ভাগটা করলাম। এরপর দেখো, তাহলে বুঝতে পেরেছো তো যে একটা গেল পেনিনসুলার, একটা হচ্ছে এক্সট্রা পেনিনসুলার। এক্সট্রা পেনিনসুলার বেশিরভাগ ক্ষেত্রে বাহিত হয়, এগুলো বাহিত হয় না। এগুলো হচ্ছে গিয়ে সেখানকার যে প্যারেন্ট রক আছে সেই প্যারেন্ট রক থেকে এগুলো জোনাল প্রকৃতির হয়। ঠিক আছে, এগুলো সৃষ্টি হয়েছে। এখন দেখো এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ভৌগোলিকভাবে ভাগটা আমরা করলাম। এইবারে অপর একটি ভাগ হয়, যে ভাগটি তোমরা বেশিরভাগ ক্ষেত্রে সয়েলের ক্লাসিফিকেশনে যে তোমরা দেখে থাকবে, যে ভাগটি হচ্ছে গিয়ে তোমার যেটা হচ্ছে গিয়ে ইউএসডি, ইউনাইটেড স্টেট অফ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, যে ট্যাক্সোনমি আছে সয়েল ট্যাক্সোনমি, সেই সয়েল ট্যাক্সোনমিকে আইসিইআর ভারতীয় মৃত্তিকাকে বিভিন্ন রকম ভাগে ভাগ করেছেন। তেমন আমি এখানে এইটা হচ্ছে এ নাম্বার, এটা হচ্ছে এখানে লিখব বি নাম্বার, এদিকটায় লিখব সি নাম্বার। ঠিক আছে, বি নাম্বারে ইউএসডি এর যে ট্যাক্সোনমি আছে, কি বলছি, যে ট্যাক্সোনমি আছে সেই ট্যাক্সোনমির উপর ভিত্তি করে, এই যে ট্যাক্সোনমির উপর ভিত্তি করে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ ভারতের মৃত্তিকাকে কিছু ভাগে ভাগ করেছেন। এইখানে মনে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। কীরকম ভাগে ভাগ করেছেন না, প্রথমে আছে ইনসেপ্টিসল। দেখো আমি পার্সেন্টেজগুলো পাশে লিখে দিচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষাতে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে দেবে। ইনসেপ্টিসল, প্রথমে কি আছে, ইনসেপ্টিসল, এটা এক ধরনের নতুন মাটি। এর পার্সেন্টেজ হচ্ছে 39.74%। এই পার্সেন্টগুলো কিন্তু মনে রাখবে। 2 নম্বরে কি আছে, 2 নম্বর আছে অ্যান্টিসল, এটাও নবীন মাটি। আচ্ছা, অ্যান্টিসল, সল মানে সয়েল, অ্যান্টিসল কত আছে, 28.08%। তারপরে কি আছে, তারপরে আছে আলফিসল, তারপরে আছে আলফিসল, কত আছে, 13.55%। তারপরে আছে ভার্টিসল, কত আছে, 8.52%। ঠিক আছে, তারপরে আছে এরিডিসল কত আছে, 4.28% হয়েছে। এরপরে আছে আল্টিসল, কত আছে, 2.51%। এরপর আছে মলিসল আছে 0.40%। ঠিক আছে, মলিসল। এটা হচ্ছে ইউএসডি যে ট্যাক্সোনমি আছে সেই ট্যাক্সোনমির বিচারে, ঠিক আছে, আইসিএআর এই শ্রেণীবিভাগটি করেন 7টি ভাগ আছে। এখন আইসিআর এগুলো আমরা পরে আলোচনা করবো, ইনসেপ্টিসলকে, এন্টিসলকে, ভার্টিসল, এগুলো যখন মৃত্তিকাতে আমরা আরও ডিটেলস সয়েল জিওগ্রাফি পড়বো বা বায়োজিওগ্রাফি পড়বো, সেখানে আরও ডিটেলসে এগুলো আলোচনা করবো। ঠিক আছে, এখন ভারতের মৃত্তিকার যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনগুলো শুধু দেখে নাও।
হুম, তাহলে দেখো কি বললাম যে ইউএসডিএ ট্যাক্সোনমির উপর ভিত্তি করে আইসিএআর ভারতের যে মৃত্তিকাকে সেটি 7টি ভাগে ভাগ করে না। এখন এটি ছাড়াও আইসিএআর, ঠিক আছে, ভারতীয় মৃত্তিকাকে, ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে অল ইন্ডিয়া যে সয়েল সার্ভে একটা কমিটি গঠন করেছিল, মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কী করে ভারতের যে মৃত্তিকা, সেই মৃত্তিকার শ্রেণীবিভাগ করার জন্য কী করেন না, অল ইন্ডিয়া সয়েল সার্ভে একটা কমিটি তৈরি করেন 1953-তে, ঠিক আছে। সেই কমিটি একটা সিদ্ধান্ত দেন, মানে সিদ্ধান্ত কী দেন, ডিসিশন দেন যে ভারতের সয়েলগুলোকে সাধারণত 8টি ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে কি করছে দেখো, আমি এখানে লিখছি, এটা সি নাম্বার, ঠিক আছে। সি নাম্বারে আমরা কি লিখব, সি নাম্বারে আমরা কি লিখছি না, আইসিএআর কি করেন, আইসিএআর 1953 সালে কি করছে, 1953 সালে একটি কমিটি গঠন করছেন, আইসিএআর এর ফুল ফর্ম আমি আগেই বলেছি, আইসিএআর হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, ঠিক আছে। 1953 সালে একটি কমিটি করেন, সেই কমিটির নামটি কি ছিল, অল ইন্ডিয়া সয়েল সার্ভে কমিটি, ঠিক আছে, অল ইন্ডিয়া সয়েল সার্ভে কমিটি। এই কমিটি বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ করার পর ভারতের যে মৃত্তিকা আছে সেই ভারতের মৃত্তিকাকে প্রধানত 8টি প্রধান ভাগে ভাগ করেন। কটি প্রধান ভাগে ভাগ করেন, 8টি প্রধান ভাগে ভাগ করেন। এই 8টি প্রধান ভাগেই কিন্তু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলছি যে আইসিএআর 1953 সালে একটি কমিটি গঠন করেন, সেই কমিটি কী করেন, বিভিন্ন জায়গায় সার্চ করেন, বিভিন্ন জায়গাতে ফিল্ড সার্ভে করার পর একটা তারা সিদ্ধান্তে উপনীত হন যে ভারতের সয়েলকে সাধারণত 8টি প্রধান গ্রুপে কিন্তু ভাগ করা যেতে পারে, ঠিক আছে, 8টি প্রধান গ্রুপে ভাগ করা যেতে পারে। এই 8টি প্রধান গ্রুপ হলো কী কী, পরীক্ষাতে কিন্তু কোশ্চেনে তোমাদের আসে 8টি কী কী, আমি যদি সাজাই পরপর, প্রথমে হবে পলি মাটি, তাই তো, পলি মাটি। 2 নম্বরে কী হবে, 2 নম্বরে হবে কৃষ্ণ মাটি বা কালো মাটি, যেটা হয় কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি বা রেগুর সয়েল যেটাকে বলা হয়। 3-এ কী হবে না, 3-এ হবে রেড সয়েল বা লাল মাটি, ঠিক আছে, লাল মাটি। 4-এ কী হবে, 4-এ হবে গিয়ে তোমার ল্যাটেরাইট সয়েল বা ল্যাটেরাইটিক সয়েল, ঠিক আছে, ল্যাটেরাইট সয়েল বা ল্যাটেরাইট মৃত্তিকা বা ল্যাটেরাইট মাটি যাই বলো, ঠিক আছে। 5-এ কী হবে, বনভূমি এবং পার্বত্য মাটি, বনভূমি এবং পার্বত্য মাটি। 6 কী হবে, 6 হচ্ছে মরুমৃত্তিকা। 7-এ কী হবে, 7-এ হচ্ছে গিয়ে লবণাক্ত এবং ক্ষারীয় মৃত্তিকা, লবণাক্ত এবং ক্ষারীয় মৃত্তিকা। 8-এ কী হবে, 8-এ হবে গিয়ে জলাভূমির মৃত্তিকা, তাই তো, 8-এ হবে জলাভূমির মৃত্তিকা, 8-এ হবে জলাভূমির মৃত্তিকা বা মাটি। এখন দেখো, এখন এই সিকোয়েন্সটা যেটা আছে, এই সিকোয়েন্সটা পুরো একবারে তোমার বেশি থেকে কমের দিকে আছে। এখন ব্যাপার হচ্ছে এই যে সিকোয়েন্সটা আছে পলি মাটি, কৃষ্ণ মাটি, এখন তোমাদের ধারণা হতে পারে যে এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। প্রথমেই বলি, আগে যেরকম কোশ্চেন আসতো যে পলি মাটি কোথায় দেখা যায় বা পলি মাটির কত পার্সেন্টেজ আছে, ঠিক আছে, বা কৃষ্ণ মাটি কোথায় দেখা যায় বা লাল মাটি কোথায় দেখা যায়, এই ধরনের কোশ্চেন আগে কিন্তু আসতো। এখন তোমাদেরকে এগুলি পলি মাটি, কৃষ্ণ মাটি, লাল মাটি, এদের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এক্সামিনার কিন্তু এখন ভিতরে ঢুকে যাচ্ছেন, ডিপে ঢুকে যাচ্ছেন, এবং ডিপ থেকে এদের যে ক্যারেক্টারিস্টিক আছে, এদের যে বৈশিষ্ট্য আছে, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোর থেকে কোশ্চেন কিন্তু তুলে তুলে দিচ্ছেন। হয়তো সেখানে স্টেটমেন্ট বা অ্যাসারশন দিতে পারেন, বা কোন স্টেটমেন্টটি বা কোন মন্তব্যটি ঠিক নয় এরকমটাও কিন্তু দিতে পারেন। তাহলে আমাদেরকে এখানে কি কি পড়তে হচ্ছে, আমাদেরকে এখানে এদের বন্টন পড়তে হচ্ছে, মানে কোথায় কোথায় পাওয়া যায়, এবং এদের যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে, প্রত্যেকটির যে ক্যারেক্টারিস্টিক আছে, সেই ক্যারেক্টারিস্টিকগুলোকে কিন্তু পড়তে হবে ভালো করে। বুঝতে পারছো তো কী বলছি আমি?
তার মানে আগে আমরা যখন পড়তাম যে কোথায় পাওয়া যায় পলিমাটি, কোথায় পাওয়া যায়, বা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার সাজিয়ে নিতাম, কিন্তু এখন পড়তে হবে এদের ভেতরে ঢুকে পলিমাটির কী কী বৈশিষ্ট্য আছে, কৃষ্ণ মৃত্তিকার কী কী বৈশিষ্ট্য আছে, লাল মাটির কী কী বৈশিষ্ট্য আছে, সেগুলি কিন্তু পড়তে হবে। তাহলে আমরা একটার পর একটা করে দেখে নিই। প্রথমে আছে কি পলিমাটি। ঠিক আছে, পলিমাটি কি মাটি না, পলিমাটি প্রথমে আমরা হেডিং করে নিই পলিমৃত্তিকা। আমি পরপর পয়েন্ট করে যাব। পলিমৃত্তিকা একটা বিশাল অঞ্চল জুড়ে, আমরা জানি পলিমৃত্তিকা কোথায় কোথায় পাওয়া যায়, তোমাদেরকে আর বলার প্রয়োজন নেই, কারণ জানো যে গাঙ্গেয় যে সমভূমি আছে, সেই গাঙ্গেয় সমভূমিতে একটা বিশাল অঞ্চল জুড়ে যদি আমরা ব্রহ্মপুত্র উপত্যকা দেখি, বা গাঙ্গেয় গঙ্গা যমুনার যে দোয়াব দেখি, ঠিক আছে, বা গঙ্গা সিন্ধু যে অঞ্চলগুলো দেখি, সেই অঞ্চলগুলোতে কি, সেই অঞ্চলগুলোতে আমরা এই পলিমৃত্তিকা দেখতে পাবো। এখন এই যে পলিমৃত্তিকা, এই পলিমৃত্তিকা বেশিরভাগটাই ট্রান্সপোর্টেড, তার মানে হিমালয় থেকে বিভিন্ন ধরনের পদার্থগুলি বাহিত হয়ে বিভিন্ন জলের স্রোতের দ্বারা বা নদীর দ্বারা বাহিত হয়ে সেগুলি জমা হয়ে এই ধরনের মাটির সৃষ্টি করেছে। ঠিক আছে, মনে রাখবে যে ভারতে প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে ভারতে এই পয়েন্টগুলো শর্ট ভারতে 15 লাখ বর্গ কিমি অঞ্চল জুড়ে রয়েছে, হয়েছে। এটা প্রথম গেল। 2 নম্বর পয়েন্টে যদি দেখি, তাহলে আমরা প্রায় 45.6% মতো এর শেয়ার রয়েছে, তাই তো। পলিমৃত্তিকা প্রায় 45.6 মতো পার্সেন্ট শতকরা হিসেবে রয়েছে। এটা 2 নম্বর পয়েন্টে গেল। 3 নম্বর পয়েন্টে আমরা কি বলতে পারি না, এগুলি কি হিমালয় থেকে পরিবাহিত বিভিন্ন পদার্থ দ্বারা সৃষ্টি হয়েছে। তাই জন্যে কি হবে, যেহেতু পরিবাহিত হয়েছে, তাই এটা হচ্ছে তোমার অনাঞ্চলিক মৃত্তিকা, এবং হচ্ছে গিয়ে এটার তোমার হচ্ছে অপরিণত। এর পরিলেখটা কী হবে, সয়েল প্রোফাইলটা কী হবে, এর পরিলেখ অপরিণত। পরিলেখ কী হবে, অপরিণত। ঠিক আছে, এর পরের বৈশিষ্ট্য কি হবে না, এর পরের বৈশিষ্ট্য হবে যে এই মাটিতে পটাশ কম থাকবে। ঠিক আছে, পটাশ কম নাই এই মাটিতে, এটা ভুল হয়েছে। এই মাটিতে নাইট্রোজেন, ওই জন্য আমাদের এখানে দেবে নাইট্রোজেন সার সব থেকে বেশি হয়, এনপিকে সারই বেশি ব্যবহার করে। নাইট্রোজেন কম থাকে, এবং নাইট্রোজেনের থেকে বা নাইট্রোজেনের যে অনুপাত, তার থেকে পটাশ ও ফসফরাস, এগুলো কিন্তু বৈশিষ্ট্য, এগুলো কিন্তু পড়বে, এটা ক্যাজুয়ালি ছেড়ে দেওয়া নয়। আমি বারবার বলছি ছেড়ে দিও না, তাহলেই কিন্তু কিছু করার থাকবে না। ফসফরাস বেশি থাকে। পরের পয়েন্টে কি হবে না, পরের পয়েন্টে হচ্ছে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। দেখো, জৈব পদার্থের পরিমাণ বেশি থাকছে, জৈব পদার্থের পরিমাণ বেশি থাকবে, কিন্তু হিউমাস কম থাকবে। এবার হিউমাস হতে গেলে তো সময় লাগে, সেই সময়টা দেয় না, কারণ পরিবাহিত হয়ে চলে যায়, তাই তো। হিউমাস কম থাকে। ঠিক আছে, তাহলে দেখো এই মাটি খুবই উর্বর, এটাতে তোমার হচ্ছে ধান, গম, বিভিন্ন ফসলের চাষ হয় এই মৃত্তিকাতে। ঠিক আছে, আবার এই মাটির আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, যেমন যদি আমরা শ্রেণীবিভাগ করি, পলিমাটির যদি আমরা শ্রেণীবিভাগ করি, তাহলে আমরা কি পাবো, একটা খাদার পাবো। পড়েছি না আমরা খাদার কি, খাদার হচ্ছে গিয়ে নবীন পলি গঠিত অঞ্চল, তার মানে নূতন পলি যেখানে পড়বে, সেখানে যে মাটিটা সৃষ্টি হবে, সেই অঞ্চলটাকে খাদার বলছে। সুতরাং খাদার কোথায় দেখা যাবে না, খাদার যেখানে বন্যা হয়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি নদী উপত্যকার নিম্নভূমিতে দেখা যায়, যেখানে জল সহজেই প্রবেশ করে, বর্ষার জল। নদী উপত্যকার
নিম্ন ভূমিতে মানে নিচের দিকে, নিম্ন ভূমিতে দেখা যায়। এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে ভাঙ্গার থাকবে। ভাঙ্গার কি? ভাঙ্গার হচ্ছে জানি যে পুরনো পলি মাটি, সেটাকে আমরা ভাঙ্গার বলি। এটা কোথায়? না এটা যে বন্যা সীমা আছে, যেটা ফ্লাড লেভেল আছে, সেই বন্যা সীমা থেকে বন্যা সীমা থেকে 30 মিটার উঁচুতে থাকবে। 30 মিটার উঁচুতে এটি দেখা যায়। এছাড়া আরো যে আমরা ভাগ করতে পারি, কি করতে পারি? ভাবর করতে পারি। নুড়ি, বড় বড় নুড়ি গঠিত ভূমি, বড় বড় নুড়ি গঠিত মৃত্তিকা, বড় বড় নুড়ি গঠিত মৃত্তিকা হয়েছে। 4 আমরা কি করতে পারি? ভাবর যেমন করলো সেরকম তরাই করতে পারি। ঠিক আছে, তরাই হচ্ছে গিয়ে এটা তুলনামূলকভাবে সাথে সাথে একটা জায়গা মার্সিল ল্যান্ডের আমরা বলতে পারি, কিছুটা সাথে সাথে থাকবে, ভিজে ভিজে থাকবে। এখানে যদি সাথে সাথে এবং ভিজে ভিজে থাকে, এই জন্য এখানে জৈব পদার্থ বেশি থাকে। এই জন্য এখানে মাটিতে জৈব পদার্থ বেশি থাকে, ঠিক আছে। কিন্তু ও তোমার হচ্ছে গিয়ে নাইট্রোজেনের পরিমাণও বেশি থাকে, নাইট্রোজেন বেশি থাকবে বা থাকে, এবং ফসফেট কম থাকে, আচ্ছা দেখো, এই পলি মৃত্তিকার একটি খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই মৃত্তিকার যে লেয়ার, ঠিক আছে, এই মৃত্তিকার লেয়ার হচ্ছে গিয়ে খুবই নরম, ঠিক আছে, এই মৃত্তিকার লেয়ার হচ্ছে গিয়ে খুবই নরম। তাই জন্য এই মৃত্তিকার উপরে কি কূপ, নলকূপ এগুলো সহজে ক্যানাল তৈরি করা যায়, ঠিক আছে। যেমন দেখো উত্তর ভারতে সব থেকে বেশি কূপ, নলকূপ বা ক্যানাল আছে। কেন হয়? কারণ এই যে পলিমাটি, এই পলিমাটি নরম, সহজে খনন করা যায়। তারপরে যে গ্রাউন্ড ওয়াটার যে স্টোরেজ, মানে গুরুত্ব বলছি আর কি, গ্রাউন্ড ওয়াটার যে স্টোরেজ ক্যাপাসিটি বেশি, কারণ এখানে ইনফিল্ট্রেশন বেশি হয়, ঠিক আছে, জল চুঁয়ে চুঁয়ে ভেতরে প্রবেশ করতে পারে। তার মানে গ্রাউন্ড ওয়াটার যে রিচার্জের ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু এখানে সাকসেসফুলি হয়। তাই জন্য কি হয়েছে, একটা বিশাল অঞ্চল জুড়ে একটা ভৌম জলের আমরা লেয়ার দেখতে পাই। তাই জন্যে উত্তর ভারতের বিভিন্ন জায়গাতে কূপ, নলকূপ, সাবমার্সেল, টিউবওয়েল, ঠিক আছে, এই সমস্ত মাধ্যমে আমরা পানীয় জল এবং চাষবাসের যে জল, সেই জল পেয়ে থাকি, ঠিক আছে। এবং আমি বললাম যে পলি মাটি যথেষ্ট উর্বর, এই মাটিকে ধান, পাট, গম, ঠিক আছে, বিভিন্ন ধরনের ফসল, ঠিক আছে, এই মৃত্তিকাতে চাষ করা হয়। তাহলে এগুলো গেল পলি মৃত্তিকার কিছু বৈশিষ্ট্য এবং তাদের গুরুত্ব। আমরা পরের শ্রেণীতে চলে যাব। সে শ্রেণী হচ্ছে তোমার কৃষ্ণ মৃত্তিকা, ঠিক আছে, কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা, ঠিক আছে। মনে রাখবে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা কেন এসছে? কারণ এই বেশিরভাগের এই যে মৃত্তিকা, যে কৃষ্ণ মৃত্তিকা আছে, সেই কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে গিয়ে কি আমরা বলি রেগুর সয়েল। এখন এই রেগুর সয়েল কোথা থেকে উৎপত্তি হয়েছে? না, এটা একটা তেলেগু শব্দ, রেগুডা, ঠিক আছে, রেগুডা অর্থ হচ্ছে কালো, ঠিক আছে, রেগুডা, সেই রেগুডা থেকে রেগুর কথাটি এসেছে, তার মানে কালো রঙের, ঠিক আছে, মাটি হচ্ছে কি কালো রঙের হয়, ঠিক আছে। এবং এই মাটি হচ্ছে কি খুবই তোমার কটন মানে তুলা চাষের জন্য খুবই উপযোগী, ঠিক আছে। এই মাটির আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যেগুলো দেখবো আলোচনা করব, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে যে কৃষ্ণ মাটি বা কৃষ্ণ মৃত্তিকা, কি মৃত্তিকা? এক ধরনের জোনাল সয়েল, ঠিক আছে, আঞ্চলিক মৃত্তিকা। কোথায়? একটা হচ্ছে কি তোমার এটা উপদ্বীপীয় ভারতের মৃত্তিকা। তা 2 নম্বরে কোন মৃত্তিকা আমাদের আছে? না, 2 নম্বরে আমরা পয়েন্ট করে নেব। 2 নম্বরে আমাদের যে মৃত্তিকা রয়েছে সেটি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। প্রথমে আমরা এর বন্টন দেখে নেব। নর্মালি কোথায়, যেখানে যেখানে হচ্ছে উপদ্বীপ ভারতের বেশিরভাগ অংশেই কিন্তু কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। তাহলে বন্টনে আমরা কি কি বলতে পারি যে কোথায় কোথায় দেখা যায়? বন্টন কিন্তু অনেক সময় এগুলো আসে, বন্টনগুলো, ঠিক আছে। প্রথমেই আমরা বলব মহারাষ্ট্র। কোথায় আমরা দেখতে পাচ্ছি? না, আমরা মহারাষ্ট্রে দেখতে পাচ্ছি, মধ্যপ্রদেশের কিছুটা অংশ দেখতে পাচ্ছি, মধ্যপ্রদেশ দেখতে পাচ্ছি, কর্ণাটকে দেখতে পাচ্ছি, তেলেঙ্গানা, তার সাথে কি অন্ধ্রপ্রদেশ,
তার সাথে গুজরাট, তার সাথে তামিলনাড়ু। বিশেষ করে এগুলো হচ্ছে ডমিন্যান্ট এরিয়া, ঠিক আছে, এগুলোতে বেশি দেখা যায় কৃষ্ণ মৃত্তিকা। তাহলে আমি বললাম তেলেগু শব্দ রেগুডা থেকে, রেগুড়ু কথাটি এসেছে এই মৃত্তিকার অপর একটি নাম তোমার হচ্ছে গিয়ে রেগুড় সয়েল, ঠিক আছে, রেগুড় সয়েল। তো ভারতের প্রায় 5.46 লাখ বর্গ কিমি অঞ্চল জুড়ে রয়েছে, ঠিক আছে। পার্সেন্টেজে বিভিন্ন বইয়ে দেখবে এটা বিভিন্ন রকম আছে, কোথাও এটাকে 18% করা আছে, কোথাও 15% করা আছে, ঠিক আছে, কিন্তু পজিশনটা আছে সেকেন্ড, ঠিক আছে। যদি মেন আমরা বৈশিষ্ট্য দেখি, এই মাটি মনে রাখবে, এই মাটি মাতৃশিলা থেকেই সৃষ্টি হয়েছে, তার মানে এটি একটি আঞ্চলিক মৃত্তিকা, এটা আমি লিখছি না, ঠিক আছে। এই মাটিতে মনে রাখবে পটাশ, কি এই মাটিতে পটাশ বেশি থাকবে, কিন্তু সেই তুলনামূলক কিন্তু ফসফেট ও নাইট্রোজেন কম থাকে, ঠিক আছে। আবার কৃষ্ণ মৃত্তিকার অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই মাটি হচ্ছে আর্দ্রতা ধরে রাখে, ঠিক আছে, এই মাটি আর্দ্রতা ধরে রাখে, ঠিক আছে। সেলফ মালচিং সয়েল বলা হয় কৃষ্ণ মাটিকে, সেলফ মালচিং বলা হয়, এটা লিখে রাখো, সেলফ মালচিং সয়েল বলা হয়। আর্দ্রতা ধরে থাকে, মানে বর্ষার সময় যে বৃষ্টিটা হয় সেই বর্ষার আর্দ্রতাটাকে ধরে রাখে। এবং কি হয় দেখো, একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই যে আর্দ্রতা ধরে রাখছে, এই আর্দ্রতা ধরে রাখার ফলে নর্মালি যখন গ্রীষ্ম হয় আর কি, গ্রীষ্মকাল হয়, তখন কি হচ্ছে সেই আর্দ্রতা শুকিয়ে যেতে থাকে, বা মাটিতে যে পরিমাণ জল থাকে সেই জল হচ্ছে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে কি হবে, এই যে মাটি, সেই মাটির উপর বড় বড় ক্র্যাকের সৃষ্টি হবে, ফাটলের সৃষ্টি হবে, ঠিক আছে। এই মাটিতে কি হয়, এই মাটিতে বড় বড় ফাটলের সৃষ্টি হয়। তাহলে পরের বৈশিষ্ট্যতে আমি লিখেছি যে সেলফ মালচিং বলা হয়, ঠিক আছে। তারপরে লিখবে যে এই মাটিতে ফাটলের সৃষ্টি হয়েছে। তারপর লিখবে যে এই মাটিতে কটন, তুলা চাষ সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই মাটিতে তুলার চাষ এখানে বেশি হয়, ঠিক আছে। এরপরেও যেমন তুলার চাষ সব থেকে বেশি হয়, তাছাড়া গম, জোয়ার, তারপরে হচ্ছে কি তোমার সূর্যমুখী, ক্যাস্টর, মিলেটস, এই সমস্ত কিন্তু চাষ এই মৃত্তিকাতে হয়ে থাকে, ঠিক আছে। এটা গেল হচ্ছে কি তোমার কৃষ্ণ মৃত্তিকার কিছু বৈশিষ্ট্য এবং তাদের গুরুত্ব। এইবারে আমরা আসবো লাল মাটি, লোহিত মৃত্তিকা বা লাল মাটি। 3 নম্বরে আছে লাল মাটি, তাহলে 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে লাল মাটি বা রেড সয়েল, একে বলা হয় লাল মৃত্তিকা বা রেড সয়েল বা লাল মাটি, ঠিক আছে। এখন এই যে লাল মাটির যদি আমরা বন্টন দেখি, ঠিক আছে, লাল মাটির যদি আমরা বন্টন দেখি কোথায় কোথায় পাবো, না যে সমস্ত জায়গায় আমরা এই যে তোমার কৃষ্ণ মৃত্তিকাগুলো দেখলাম সেই সমস্ত অঞ্চলগুলোর মধ্যেই সাইড বরাবর কিছু কিছু অঞ্চল জুড়ে এই লাল মাটি দেখা যায়, ঠিক আছে। এই লাল মাটি হতে গেলে গ্রানাইট এবং নাইস শিলা থেকে কিন্তু এই মাটির সৃষ্টি হতে হবে, ঠিক আছে। তাহলে গ্রানাইট এবং নাইট শিলা কোথায় কোথায় দেখা যায় আমরা দেখব, যে বন্টন যেখানে যেখানে গ্রানাইট এবং নাইট শিলা দেখা যায় সেখানে কিন্তু এই ধরনের মাটি দেখা যায়। তাহলে বন্টনে আমরা দেখব তামিলনাড়ু, তার সাথে কিন্তু বৃষ্টিপাতও কিন্তু তুলনামূলকভাবে হতে হবে। কর্ণাটক, দক্ষিণ পূর্ব মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তারপরে থাকবে অন্ধ্রপ্রদেশ,
তারপরে মধ্যপ্রদেশের কিছু অংশ, ঠিক আছে। তারপরে থাকবে তোমার হচ্ছে ছত্তিশগড়, তারপরে থাকবে উড়িষ্যা, তারপরে থাকবে ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর মালভূমিতে গ্রানাইট নাইস শিলা দেখা যায়, ঠিক আছে। তারপরে থাকবে তোমার ওয়েস্ট বেঙ্গলের তোমার হচ্ছে বীরভূম এবং বাঁকুড়া, ঠিক আছে। এবং আসামের খানিকটা অংশ, যেখানে টেম্পারেচার এবং হচ্ছে গিয়ে রেনফল তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে বেশি, সেই সমস্ত জায়গাতে এই লাল মাটি দেখা যায়, ঠিক আছে। তাহলে দ্বিতীয় পয়েন্টে আমরা লিখবো, এটা বন্টন। দ্বিতীয় পয়েন্টে লিখবে যে গ্রানাইট এবং নাইস শিলা থেকে এই ধরনের মৃত্তিকার সৃষ্টি হয়েছে হয়, ঠিক আছে। তারপরের পয়েন্টে লিখবে যে সারা ভারতে এর পরিমাণ হলো, পার্সেন্টের দিক দিয়ে সারা ভারতে এর পরিমাণ হলো 10.6%-এর কাছাকাছি, ঠিক আছে। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, মনে রাখবে, এই মাটিতে চুন, ফসফেট, তারপরে আছে নাইট্রোজেন, হিউমাস, কি থাকে, হিউমাস কম থাকে। কিন্তু মনে রাখবে, কিন্তু এই মাটিতে পটাশের মাত্রা বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা, এদিকে চলে গেছে, এটা একটু এদিকে বেশি থাকে। তাহলে এটা হচ্ছে গিয়ে লাল মাটির বৈশিষ্ট্য, ঠিক আছে। এইবারে আমরা চলে আসবো, সেটা হচ্ছে গিয়ে ল্যাটেরাইট মাটি। এখন এই মাটিতে তুলনামূলকভাবে কী কী চাষ হয়? এই মাটিতে মোটামুটি ধান, গমের এই সমস্ত তোমার চাষ হয়ে থাকে বিভিন্ন জায়গায়। বেশিরভাগ ক্ষেত্রে এই মাটি, মনে রাখবে, হচ্ছে গিয়ে তোমার হচ্ছে অনুর্বর টাইপের হয়। ধান গমের সাথে সাথে মিলেটস, তারপর হচ্ছে টোবাকো, মানে হচ্ছে কি তোমার তামাক, তারপর হচ্ছে কি বিভিন্ন ধরনের তৈলবীজ, ঠিক আছে, আলু, ফল, এই সমস্ত কিছু তোমার চাষ হয়ে থাকে, ঠিক আছে। আবার এখানে বন্টনে তুমি বলতে পারো আসামের সাথে মেঘালয়, এখানে মেঘালয় ইনপুট করে দিতে পারো, মেঘালয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হচ্ছে কি লাল মাটির কিছু বৈশিষ্ট্য এবং গুরুত্ব, ঠিক আছে। এরপরে আমরা আসবো ল্যাটেরাইট মাটি। দেখো, ল্যাটেরাইট মাটির সৃষ্টি হতে গেলে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে গিয়ে বৃষ্টিপাত এবং হচ্ছে টেম্পারেচার। যেখানে রেনফল প্রায় 200 সেন্টিমিটারের বেশি, টেম্পারেচার প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, সেই সমস্ত জায়গাতে এই মাটির কিন্তু সৃষ্টি হয়েছে। সুতরাং এরকম বৃষ্টিপাত আমরা কোথায় পাবো, এত উষ্ণতা এবং টেম্পারেচার, সেটা একমাত্র একটা জায়গাতেই পাবো, যে কেরালার যে মালাবার উপকূল আছে, সেই মালাবার উপকূল বা পশ্চিম ঘাটের যে পশ্চিম দিক আছে, সেই দিকটাতে উষ্ণতা এবং তোমার হচ্ছে গিয়ে বৃষ্টিপাত দুটোই বেশি হয়, ঠিক আছে। তার মানে উচ্চ তাপমাত্রা এই মাটির সৃষ্টির জন্য কি লাগছে, উচ্চ তাপমাত্রা এবং উচ্চ উষ্ণতা, ঠিক আছে। এবং তার সাথে এই উচ্চ বৃষ্টিপাতের জন্য কি হয়, প্রচুর পরিমাণ জল যেমন নিচে ইনফিল্ট্রেশন হয়, সেরকম লিচিং প্রক্রিয়া, ঠিক আছে। লিচিং প্রক্রিয়া, তাপমাত্রার কারণে লিচিং প্রক্রিয়া অধিক পরিমাণে সক্রিয় হয়, ঠিক আছে। তাহলে প্রথমে তোমরা লিখবে যেটা হচ্ছে গিয়ে এই মাটি, মনে রাখবে, এই মাটি প্রথম পর্যবেক্ষণ করা হয়েছিল, যেমন ল্যাটেরাইট শব্দ, একটা ল্যাটিন শব্দ যার মানে হচ্ছে ব্রিক্স, ঠিক আছে। ব্রিক মানে হচ্ছে ইট, তাই। এটা হচ্ছে গিয়ে বুখানন 1810 সালে প্রথম এই কথাটা ব্যবহার করেছিলেন। কেরালার মালাবার উপকূলে এক ধরনের লাল রঙের মাটি দেখতে পেয়েছিলেন, খুবই শক্ত হার্ড মাটি। সেইটাকে দেখে 1810 সালে বুখানন প্রথম ল্যাটেরাইট
কথাটি উল্লেখ করেন। ঠিক আছে, তাহলে মনে রাখবে ল্যাটেরাইট মাটি প্রথম পর্যবেক্ষণ, তাহলে হেডিং করে নাও, হেডিংটা করা হয়নি, আমি এতক্ষণ বললাম। 4 হচ্ছে ল্যাটেরাইট মাটি। আমি আস্তে আস্তে লিখছি যাতে লেখাটা ভালো হয়, তোমরা দেখতে বা বুঝতে পারো। ঠিক আছে, ল্যাটেরাইট মাটি প্রথম কত সালে? না 1810 সালে। 1810 সালে কোথায়? বুখানন কেরালার মালাবার উপকূলে কেরালার মালাবার উপকূলে এই মাটি প্রথম পর্যবেক্ষণ করেন। তখন থেকে এই মাটির নাম হয় কি? ল্যাটেরাইট মাটি। দ্বিতীয় বৈশিষ্ট্যতে আমরা বলবো যে এই মাটি উৎপত্তির জন্য উচ্চ তাপমাত্রা এবং উচ্চ বৃষ্টিপাত প্রয়োজন। উচ্চ বৃষ্টিপাতের প্রয়োজন। তৃতীয় পয়েন্টে বলবো, ঠিক আছে, লিচিং প্রক্রিয়া কিন্তু এই মৃত্তিকায় অধিক সক্রিয়। 4 নম্বর পয়েন্টে আমরা লিখব যে এই মাটিতে যেহেতু লাল, ঠিক আছে, এই মাটির রং লাল হয়, ঠিক আছে, ব্রিক্স থেকে এসেছে, ল্যাটিন শব্দ ব্রিক্স থেকে এসেছে, তাহলে 90% হচ্ছে এই মাটিতে লৌহ অক্সাইড থাকে, লৌহ সমৃদ্ধ। ঠিক আছে, তাহলে আমরা এই সমস্ত কন্ডিশন যেখানে লিচিং প্রক্রিয়া হবে, উচ্চ তাপমাত্রা, উচ্চ বৃষ্টিপাত, ঠিক আছে, কোথায় হবে? তাহলে বন্টন হিসেবে আমরা বলতে পারি যে এর বন্টন আমরা কোথায় কোথায় ল্যাটেরাইট মাটি দেখতে পাবো? না, ল্যাটেরাইট মাটি আমরা দেখতে পাবো পশ্চিমঘাটের আমরা পাবো পশ্চিমঘাটের পশ্চিম দিক, ঘাটের পশ্চিম দিক। এছাড়া যেগুলি পাবো সেগুলি হচ্ছে কি আমাদের যে রাজমহল পাহাড় আছে, ঠিক আছে, রাজমহল পাহাড়ও কিন্তু বৃষ্টিপাত বেশি হয়। রাজমহল পাহাড়, ঠিক আছে, রাজমহল পাহাড়। এছাড়া কি পাবো? মহারাষ্ট্র বৃষ্টিপাত বেশি হয় আমরা জানি, ঠিক আছে। এছাড়া তেলেঙ্গানার কিছু অংশে আমরা পাবো, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে কিছু পাবো, উড়িষ্যাতেও কিছু পাবো, এবং ওয়েস্ট বেঙ্গলের কিছুটা পোর্শন, মেদিনীপুরে আমরা পাবো, যেটা হচ্ছে গিয়ে তোমার যেখানে গনগনি ব্যাডল্যান্ড যেখানে আছে সেটা হচ্ছে ল্যাটেরাইট। তাহলে ওয়েস্ট বেঙ্গলে কোথায়? মেদিনীপুর পাবো, ঝাড়গ্রাম পাবো, মেদিনীপুর এখন ঝাড়গ্রামে ভাগ হয়েছে, এবং মেঘালয়ের খানিকটা অংশে আমরা পাবো এই ধরনের মৃত্তিকা। ঠিক আছে, এখন এই যে ল্যাটেরাইট মাটি, এই ল্যাটেরাইট মাটিতে তাহলে কি কি চাষ হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে এই ল্যাটেরাইট মাটি কি হচ্ছে? বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবে এই ল্যাটেরাইট মাটি কিন্তু অনুর্বর, এখানে কিন্তু সেইভাবে চাষ হয় না। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই ল্যাটেরাইট মাটিতে তোমার যেমন হচ্ছে গিয়ে চা, কফি, তারপর হচ্ছে রাবার, নারকেল, এই সমস্ত চাষ হয়। তাহলে আমরা পয়েন্টে কি করতে পারি যে এই মাটিতে লিখবে চা, কফি, রাবার, নারকেল এর চাষ হয়। এরপর দু একটা বৈশিষ্ট্য থাকতে পারে, যেমন ধরো ল্যাটেরাইট মাটির কিছু কিছু জায়গায় ল্যাটেরাইট মাটিতে তোমার হচ্ছে গিয়ে হিউমাসের পরিমাণ দেখা যায়, ঠিক আছে। আর মনে রাখবে তোমার হচ্ছে গিয়ে এর 2 পয়েন্ট, এটা বন্টনের একটা জায়গাতে লিখবে যে ভারতের প্রায়, এখানে লিখবে ভারতের প্রায় 2.48 লাখ অঞ্চল জুড়ে এই মাটি দেখা যায়, ঠিক আছে, অঞ্চল জুড়ে এই মাটি দেখা যায়, ঠিক আছে। আর এই যে ল্যাটেরাইট মাটি কিন্তু হচ্ছে গিয়ে বিল্ডিং ম্যাটেরিয়ালস, মানে হচ্ছে গিয়ে মাটির যে বাড়ি, ঠিক আছে, এই সমস্ত বাড়ি তৈরি করার জন্য কিন্তু এই তোমার হচ্ছে গিয়ে ল্যাটেরাইট মাটি কিন্তু খুবই উপকারী, ঠিক আছে। হয়ে গেল, তাহলে এটা হচ্ছে ল্যাটেরাইট মাটি। এরপরে আমরা সব পার্বত্য মাটি বা পার্বত্য বনভূমির যে মাটি আছে সেই মাটি, ঠিক আছে। তাহলে আমাদের 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে
পার্বত্য মৃত্তিকা বা বনভূমির মৃত্তিকা। ঠিক আছে, যদি আমরা পার্সেন্টেজের দেখি, ঠিক আছে, কোথায় কোথায় আছে পার্সেন্টেজের দিক থেকে সব থেকে মনে রাখবে যে পার্সেন্টেজে আমরা পরে আসছি, তার আগে বন্টনটা একটু দেখে নিই যে পার্বত্য মৃত্তিকা কোথায় কোথায় দেখা যায়। মনে রাখবে পার্বত্য অঞ্চল মানে উঁচু অঞ্চল হবে, যেমন পশ্চিমঘাটের হচ্ছে গিয়ে তোমার পূর্ব ঢাল বরাবর, ঠিক আছে, বা হিমালয় পার্বত্য অঞ্চল, এই সমস্ত জায়গাতে কিন্তু এই মৃত্তিকা দেখা যায়। তাহলে বন্টনের ক্ষেত্রে তোমরা লিখবে বন্টনের ক্ষেত্রে হিমালয় পার্বত্য অঞ্চল এবং পশ্চিমঘাট ও পূর্বঘাটের কিছু অংশে এই মাটি দেখা যায়। হয়েছে? এরপরে মনে রাখবে যে যেহেতু পার্বত্য অঞ্চলে দেখা যায়, সেই জন্যে পার্বত্য ঢালে মূলত পার্বত্য ঢালে এই মৃত্তিকা দেখা যায়। পরের পয়েন্টে আমরা লিখব যে যেহেতু পার্বত্য ঢালে এটা সৃষ্টি হয়, এই জন্য হচ্ছে মনে রাখবে যে এর প্রোফাইলটা যেটা আছে, সেই প্রোফাইলটি কিন্তু সেইভাবে ডেভেলপ হয়নি। ঠিক আছে, আর বন্টনের এখানটায় লিখে রাখবে যে ভারতের 8.67% এরিয়া বা অঞ্চল জুড়ে এই মাটি রয়েছে। অঞ্চল জুড়ে এই মাটি রয়েছে, এটা লিখছি না। 4 নম্বর বৈশিষ্ট্যতে লিখবে যে এই মাটি যেহেতু হিমালয় পার্বত্য বনভূমির মাটি, সেই জন্য কী হয়েছে, এই মাটিতে তোমার হচ্ছে হিউমাস সমৃদ্ধ। এই মাটি কি হিউমাস সমৃদ্ধ, এই মাটি হিউমাস সমৃদ্ধ। কিন্তু মনে রাখবে এই মাটিতে কি থাকবে, পটাশ, তারপর হচ্ছে ফসফরাস, চুন কম থাকবে। ঠিক আছে, তাহলে পার্বত্য মাটিতে আমরা কি কি দেখলাম? পার্বত্য মাটিতে, ঠিক আছে, এই সমস্ত হিউমাস থাকবে, পটাশ, ফসফরাস, চুন কম থাকবে। সুতরাং এই মাটিতে যদি তোমাকে চাষবাস করতে হয়, কিছু লাগাতে হয়, তাহলে প্রচুর পরিমাণে কিন্তু ফার্টিলাইজার বা সার কিন্তু তোমাকে ছড়াতে হবে, সার দিতে হবে। ঠিক আছে, কিন্তু বিশেষ করে এই ধরনের মাটিতে যেহেতু হিউমাস সমৃদ্ধ থাকে, এই ধরনের যে মৃত্তিকাগুলো আছে, সেই মৃত্তিকাগুলোতে চা, কফি, তারপর বিভিন্ন মশলা, ঠিক আছে, ক্রান্তীয় তোমার হচ্ছে গিয়ে কিছু ফলের কিন্তু চাষ হয়। ঠিক আছে, তাহলে এগুলো গেল হচ্ছে কি পার্বত্য বা বনভূমি যে মৃত্তিকা আছে, সেই মৃত্তিকার কিছু বৈশিষ্ট্য এবং হচ্ছে গুরুত্বপূর্ণ তাদের গুরুত্বপূর্ণ তাদের গুরুত্ব। 6-এ আমরা চলে আসবো। 6-এ কি আছে, শুষ্ক বা মরু মৃত্তিকা। আচ্ছা, মরু মৃত্তিকা এডিং করে নিই, মরু মৃত্তিকা। মরু মৃত্তিকা। এখন দেখো মরু মৃত্তিকা আমরা কোথায় সব থেকে বেশি দেখতে পাবো, যেমন গুজরাট, রাজস্থানে তো আমরা দেখতেই পাবো, বিশেষ করে গুজরাট এবং রাজস্থান, তাছাড়া হরিয়ানার কিছু অংশ, তাছাড়া উড়িষ্যা এবং তামিলনাড়ু এবং কেরালার কিছু কোস্ট লাইন বরাবর এই যে মৃত্তিকা, এই মাটি দেখা যায়। তাহলে বন্টনে আমরা প্রথমেই লিখব, প্রথমেই যেটা আমাদের কাজ হবে, প্রথমেই লিখে দেওয়া গুজরাট এবং রাজস্থান। গুজরাট, রাজস্থান হচ্ছে প্রধান। ঠিক আছে, রাজস্থান হচ্ছে প্রধান, তার সাথে হরিয়ানা লিখবে এবং কি লিখবে, এবং কিছু কিছু অংশ যেমন উড়িষ্যার খানিকটা অংশ, ঠিক আছে, উড়িষ্যা, তামিলনাড়ু, তারপরে কি কেরালার উপকূলে,
এই ধরনের মৃত্তিকা দেখা যায়। এটা বন্টন গেল। এবারে বন্টনের ক্ষেত্রে যদি আমরা টোটাল পার্সেন্টেজ দেখি তাহলে 4.32% অঞ্চল জুড়ে রয়েছে, অঞ্চল জুড়ে রয়েছে, ঠিক আছে। আর এই যে মাটি, এই মাটিতে নাইট্রোজেন সবথেকে কম থাকে, নাইট্রোজেন কম থাকে, ঠিক আছে। এবং ফসফেটের পরিমাণ, ফসফেটের পরিমাণ কম থাকে। তাহলে এই মাটিতে কি কি চাষ হতে পারে না, এই মাটিতে মনে রাখবে সেই রকমভাবে চাষ বলতে মিলেটসের চাষ হয়, গমের কিছু কিছু জায়গাতে গমের চাষ হয়, বার্লির চাষ হয়, মাস্টার্ডের চাষ হয়, ঠিক আছে। বেশি তো সেইভাবে কিন্তু চাষ হয় না। তাহলে যেগুলি চাষ হয়, ঠিক আছে, সেই সমস্ত হলো যেমন মিলেটস, কটন, তুলারও কিছু কিছু জায়গাতে রাজস্থান বা তোমার গুজরাটের কিছু অংশে যেমন তুলার চাষ হয়, বার্লির চাষ হয়, মিলেটসের চাষ হয়, ভুট্টার চাষ হয়, ঠিক আছে। আর মনে রাখবে এটা স্টেটমেন্ট দিতে পারে যে এই যে মৃত্তিকাগুলো যেখানে মরুমৃত্তিকা বা এরিড মৃত্তিকা থাকবে এগুলো হচ্ছে লো ডেন্স এরিয়া হয়, কি লো পপুলেশন ডেন্স এরিয়া, যেখানে এই ধরনের মৃত্তিকা থাকবে। কি কি চাষ হবে এটা লিখে দিচ্ছি, কি কি চাষ হবে। মিলেটস হবে, এগুলো এইভাবে পড়তে হবে, এইভাবে পড়লেই তবে তোমাদের পড়াটা একদম ঠিকঠাক। বার্লি হবে, জোয়ার হবে, কিছু কিছু জায়গায় তুলা বা কটনের চাষ হবে, ঠিক আছে। আবার ধরো কিছু কিছু জায়গায় তোমার মাস্টার্ড মানে হচ্ছে কি সর্ষেরও আমরা দেখতে পাই, রাজস্থানে দেখতে গেলে সর্ষে চাষ হয়, সর্ষেরও চাষ হয়, ঠিক আছে। তাহলে এইগুলো গেল হচ্ছে কি শুষ্ক এবং হচ্ছে কি মরু মৃত্তিকা। 7 নম্বর ভাগ আমরা চলে আসবো লবণাক্ত এবং ক্ষারীয় মৃত্তিকা। 7 নম্বর যে ভাগ আছে সেই ভাগ কি, 7 নম্বর যে ভাগ আছে লবণাক্ত, স্যালাইন অ্যান্ড অ্যালকালাইন সয়েল, লবণাক্ত ও ক্ষারীয় মৃত্তিকা, ঠিক আছে, লবণাক্ত ও ক্ষারীয় মৃত্তিকা। বন্টন কোথায় দেখতে পাবো আমরা, লবণাক্ত এবং ক্ষারীয় মৃত্তিকা আমরা কোথায় কোথায় দেখতে পাবো আর কি, ঠিক আছে। নর্মালি শুষ্ক রিজিয়নে আমরা দেখতে পাবো, ঠিক আছে, শুষ্ক রিজিয়নে দেখতে পাবো, যেগুলো উপকূলবর্তী শুষ্ক যে অঞ্চল, গুজরাটের কিছু অঞ্চলে আমরা দেখতে পাবো। রাজস্থানের যে সমস্ত তোমার হচ্ছে কি যেখানে হ্রদ ছিল শুকিয়ে গেছে সেই সমস্ত অঞ্চলগুলোতে দেখতে পাবো, ঠিক আছে। তাহলে বন্টনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, তেলেঙ্গানা, কর্ণাটক, পুরোপুরি নয়, কর্ণাটকের যদি আমরা লিখি কর্ণাটকের কিছু অংশ, কর্ণাটকের কিছু অংশে। এছাড়া যেগুলি মেন, যেমন এছাড়া যদি আমরা বলি কোথায় দেখতে পাবো, এছাড়া আমরা পাবো হচ্ছে কি বিহার, ইউপি, উত্তরপ্রদেশ, হরিয়ানা। এছাড়া কি পাবো, এছাড়া পাবো পাঞ্জাব। এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে লবণাক্ত এবং ক্ষারীয় মৃত্তিকা, ঠিক আছে। বন্টনে আরেকটি পয়েন্ট লিখবে যেগুলি উপকূলবর্তী অঞ্চলেও দেখা যায়, উপকূলবর্তী অঞ্চলেও দেখা যায়। এই যে লবণাক্ত এবং ক্ষারীয় মৃত্তিকা বিভিন্ন জায়গায় এর বিভিন্ন লোকাল নেম আছে, ঠিক আছে। যেমন মনে রাখবে বিভিন্ন মাটি বিভিন্ন নামে পরিচিত, যেমন রে, ঠিক আছে, কালার, এগুলো পরীক্ষাতে কিন্তু আসে। ঊষর, থুর, রাকার, রাকার হবে, কার্ল হবে এবং চোপান হবে, ঠিক আছে, চোপান হবে। তাহলে এগুলো যদি বলবে রে, কালার, ঊষর কোন ধরনের মৃত্তিকা,
তাহলে তোমাকে বলতে হবে যে এগুলো লবণাক্ত এবং ক্ষারীয় মৃত্তিকা। এগুলো যে পাঞ্জাব হরিয়ানাতে কেন কেন হয়, কারণ অতিরিক্ত জলসেচের ফলে বা অতিরিক্ত ফার্টিলাইজারের ব্যবহার ফলে মৃত্তিকাগুলো লবণাক্ত এবং ক্ষারীয় আস্তে আস্তে হয়ে যায়, ঠিক আছে। এবং কিছু কিছু উপকূলবর্তী অঞ্চলে প্রাকৃতিক কারণে সে সমস্ত অঞ্চলগুলোতে তোমার এই ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে। এই পয়েন্টটা বিশেষ করে মনে রাখবে, যেটা রে, কালার, ঔষধ, থুর, রাকার, কাল, কারণ এগুলো পরীক্ষাতে আসে। এগুলো বলবে কোন ধরনের মৃত্তিকা, তোমাকে বলবে লবণাক্ত মৃত্তিকা, ক্ষারীয় মৃত্তিকা, লবণাক্ত এবং ক্ষারীয় মৃত্তিকা, বা কোনোটিই নয়, তোমাকে করতে হবে লবণাক্ত এবং ক্ষারীয় মৃত্তিকা দুটোই, ঠিক আছে। এই মৃত্তিকার আরও দু একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি হলো, ধরো সেই বৈশিষ্ট্যগুলি আমি যদি লিখি তাহলে প্রথমেই আমরা পাবো সেটা হচ্ছে গিয়ে, আরও যদি কিছু বৈশিষ্ট্য আমরা পাই, না এটি এক ধরনের আন্তঃআঞ্চলিক ইন্টারজোনাল সয়েল, আন্তঃআঞ্চলিক মৃত্তিকা। পরের পয়েন্টে আমরা লিখব যেটিতে নাইট্রোজেন কম থাকে, ঠিক আছে। পরের পয়েন্টে আমরা লিখব যে যেমন পাঞ্জাব উত্তরপ্রদেশে অতিরিক্ত জলসেচ এবং তোমার হচ্ছে গিয়ে সারের ব্যবহারের ফলে, সার বা কীটনাশক ব্যবহারের ফলে এই মাটির সৃষ্টি হয়েছে। ওকে, এই মাটির সৃষ্টি হয়েছে। এইবারে দেখো পরের যে ক্লাসিফিকেশনটা আছে সেটা হচ্ছে 8 নাম্বার অ্যান্ড লাস্ট, ঠিক আছে, 8 নাম্বার এবং শেষ ভাগ, সেটি হচ্ছে জলাভূমির এবং পিট মাটি। এটা 8 নম্বর ভাগ, ঠিক আছে। কোথায় দেখা যাবে না, এই ধরনের মাটি যেখানে স্যাঁতস্যাঁতে, যেখানে আর্দ্র জলবায়ু, সে সমস্ত জায়গায় এই মাটি বেশি দেখা যায়, ঠিক আছে। তাহলে বন্টনে আমরা দেখব যে কোথায় কোথায় এই জলাভূমির মাটি দেখা যায়। বন্টনে উড়িষ্যা, তামিলনাড়ু, তার সাথে কী আছে, তার সাথে সুন্দরবন, সুন্দরবন এর উপকূলবর্তী অঞ্চলসমূহ, কি উপকূলবর্তী অঞ্চল সমূহ। এছাড়া আমরা বন্টনে লিখতে পারি, এছাড়া বিহারের কিছু অংশ, এছাড়া বিহার এবং তার সাথে উত্তরাখণ্ডের বিভিন্ন যে লেকগুলো আছে সেই লেকের সাইডেও কিন্তু জলাভূমির মাটি দেখা যায়। এছাড়া উত্তরাখণ্ডে এই মাটি দেখা যায়, ঠিক আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হবে তাহলে এইগুলি আর্দ্র অঞ্চলে দেখা যায়। তৃতীয় পয়েন্ট হবে যে এগুলিতে জৈব পদার্থ বেশি থাকে, এই মাটিতে জৈব পদার্থ বেশি থাকে, হয়েছে। মনে রাখবে এই মাটি কেরালাতে, তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে, এই মাটি কেরালাতে কারি, বলবে কারি কোন ধরনের মৃত্তিকা, KARI, ঠিক আছে। এই মাটি কেরালাতে কারি নামে পরিচিত, কি নামে পরিচিত, কারি নামে পরিচিত, ঠিক আছে। তারপরে লিখবে জৈব পদার্থ বেশি থাকে। আচ্ছা, এই মাটিতে
এই মাটিতে পটাশ ও ফসফেট অপর্যাপ্ত পরিমাণে থাকে। ঠিক আছে, তাহলে এইগুলি গেল হচ্ছে কি তোমার ভারতের যে মৃত্তিকা যে শ্রেণী বিভাগ আইসিএআর কর্তৃক যে ভারতের যে মৃত্তিকা আছে সেই মৃত্তিকার শ্রেণী বিভাগ। ঠিক আছে, এগুলো বিশেষ করে বন্টন এবং এদের যে ক্যারেক্টারিস্টিক আছে সেই ক্যারেক্টারিস্টিকগুলোই তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে, কারণ ভেতর থেকে এগুলোর কোশ্চেন অনেক সময় তুলে দেয়। আর বিভিন্ন যেমন স্যালাইনের ক্লাইনের বিভিন্ন যে নামগুলো লোকাল নেমগুলো সেগুলো, জলাভূমি যে পিট মাটি আছে সেগুলোর হচ্ছে গিয়ে লোকাল যে নেম সেগুলো অনেক সময় পরীক্ষাতে তুলে দেয়। তাহলে এইগুলো গেল শ্রেণীবিভাগ। তাহলে মোদ্দা কথা আমরা যেটা পেলাম, আমরা যদি সারসংক্ষেপ করি টোটাল যে ভারতের যে সয়েল আছে, ভারতের যে মৃত্তিকা আছে সেই মৃত্তিকার ক্যারেক্টারিস্টিকের যদি আমরা সারসংক্ষেপ করি বা কিছু কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক খুঁজে বের করি, তাহলে আমরা কি কি পাবো? ঠিক আছে, তার মানে আমরা যদি লিখি এইভাবে যে ভারতীয় মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি হলো, মোদ্দা কথা কি ভারতীয়, এখান থেকে কোশ্চেন আসতেই পারে, স্টেটমেন্ট তুলে দিল, ভারতীয় মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি হলো। প্রথম বৈশিষ্ট্য আমরা কি পাবো? ভারতীয় মৃত্তিকার বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য পাবো না, এই যে ভারতের যে মৃত্তিকা বিভিন্ন জিওগ্রাফিক্যাল কন্ডিশনে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টিজ উপর ভিত্তি করে, ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের তাদের উর্বরতা, তার মানে মোদ্দা কথা আমরা যে ভারতের যে সয়েল পাচ্ছি সেটা বিভিন্ন ভৌগোলিক, তাদের সৃষ্টির পিছনে ভৌগোলিক হাত রয়েছে, তারা কতটা উর্বর হবে কতটা উর্বর হবে না এটা। সুতরাং ভারতের মাটিকে, ভারতের মৃত্তিকাতে ভৌগোলিক প্রভাব প্রচণ্ড বেশি বা খুবই বেশি, ঠিক আছে, এটা 1 নাম্বার। 2 নম্বরে কি পাবো? 2 নম্বরে পাবো বেশিরভাগ যে মৃত্তিকা, ভারতের বেশিরভাগ মৃত্তিকা পরিণত, ভারতের বেশিরভাগ মাটি হলো পরিণত। ঠিক আছে, 3 নম্বরে কি আমরা দেখলাম যে বেশিরভাগ ক্ষেত্রে যে ভারতের যে মাটি আছে সেই মাটিতে, ঠিক আছে, নাইট্রোজেন বলো বা হিউমাস বলো বা অর্গানিক যে সমস্ত ম্যাটেরিয়াল সেই সমস্ত ম্যাটেরিয়ালসের অভাব রয়েছে। 3 নম্বর পয়েন্টে আমরা কি বলতে পারি যে বিশেষভাবে ভারতের মাটিতে নাইট্রোজেন, ঠিক আছে, খনিজ লবণ, তাই জন্য তো এনপিকে সার আমাদের এখানে ব্যবহার করা হয় চাষবাসে, খনিজ লবণ, তারপরে কি হিউমাস এবং জৈব পদার্থ কম আছে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টে আমরা পাবো, 4 নম্বর পয়েন্টে পাবো যে সমভূমি অঞ্চলের মাটির গভীরতা বেশি, সমভূমি অঞ্চলে কি পাবো? মাটির গভীরতা বেশি, অপরদিকে উপদ্বীপীয় মালভূমির মাটির গভীরতা
কম। ঠিক আছে, 5-এ আমরা কি পাবো, 5 নম্বরে আমরা কি পাবো, 5 নম্বর হচ্ছে গিয়ে 5 নাম্বার পাবো যেটা হচ্ছে গিয়ে কিছু মাটি, ঠিক আছে, কিছু মাটি উর্বর এবং কিছু মাটি অনুর্বর। 5-এ পাবো কিছু মাটি উর্বর এবং কিছু মাটি অনুর্বর। ঠিক আছে, 6 নম্বরে পাবো যে ভারতের যে তোমার মৃত্তিকা, সেই মৃত্তিকাতে বহুদিন ধরে চাষবাস হচ্ছে, চাষবাসের ফলে কী হচ্ছে, বেশিরভাগ মাটির উর্বরতা হারিয়ে গেছে। তার লিখবে অতিরিক্ত চাষবাসের ফলে ভারতীয় মৃত্তিকার উর্বরতা শেষ 100 বছরে কমে এসছে, শেষ 100 বছরে অনেক কমে গেছে। ভারতের মাটি হচ্ছে গিয়ে ক্ষয়প্রবণ বা বিভিন্ন ফ্যাক্টর দ্বারা ক্ষয়ীভূত হচ্ছে। ঠিক আছে, এবং বিভিন্ন সমস্যা রয়েছে, এবং ভারতীয় মাটিতে বিভিন্ন সমস্যা রয়েছে। ঠিক আছে, এই প্রবলেমগুলো কি কি? ঠিক আছে, ভারতীয় যে আমি সমস্যার কথা বললাম, সেই সমস্যাগুলো কি কি? না, সমস্যা হচ্ছে গিয়ে মৃত্তিকার ক্ষয়, তাই তো, মৃত্তিকার ক্ষয়। পরের সমস্যা কি? পরের সমস্যা হচ্ছে গিয়ে উর্বরতা হ্রাস। ঠিক আছে, তারপর হচ্ছে লবণাক্ত বা ক্ষারীয় হয়ে যাওয়া, মৃত্তিকার লবণাক্ত ও ক্ষারীয় হয়ে পড়া। তারপর হচ্ছে কি মৃত্তিকার পতিত হয়ে পড়া। ঠিক আছে, তারপরে হচ্ছে কি তোমার অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে হচ্ছে কি তোমার কি হয়েছে, জমির যে মাত্রা, সেই জমির মাত্রা হ্রাস পেয়েছে। ঠিক আছে, জমির উপর সড়ক, বিভিন্ন ঘর বাড়ি নির্মাণের ফলে জমির যে অ্যাভেলেবিলিটি, সেই জমির অ্যাভেলেবিলিটি কমে এসছে। তারপরে আছে গিয়ে ওয়াটার লগিং, ঠিক আছে, জল জমে থাকা। এগুলো হচ্ছে মাটির যে সমস্যা, ভারতীয় মাটির যে সমস্যাগুলো আছে। হয়েছে, এবারে দেখো আমাদের যদি পড়ি ভারতের মৃত্তিকার যে ক্ষয়, ভারতের মাটির যে ক্ষয়, এটা আলাদা একটা তোমার ইস্যু আর কি। ভারতের মৃত্তিকার যে ক্ষয়, এবারে এখানে ক্ষয়ের বিভিন্ন শ্রেণী আছে, ক্ষয় কী রকমভাবে ক্ষয় হয়, ঠিক আছে, কোথায় বা কোন কোন ফ্যাক্টর ইরোশনের জন্য দায়ী হয়। ঠিক আছে, আমি এগুলো এক লাইন করে আলোচনা করে দিচ্ছি, দেখো। ঠিক আছে, এখন ভারতের মৃত্তিকার যে ক্ষয়ের যে বিভিন্ন কারণগুলো জানো তোমরা, হচ্ছে যেমন ওভারগ্রেজিং হয়, ডিফরেস্টেশন হয়, তারপর হচ্ছে গিয়ে অতিরিক্ত পরিমাণ হচ্ছে গিয়ে যদি তুমি জলসেচ করো, তার ফলেও হচ্ছে গিয়ে মৃত্তিকার ক্ষয় হয়। মৃত্তিকার ক্ষয় প্রাকৃতিক বা কৃত্রিমভাবে কিন্তু হতে পারে। এখন মৃত্তিকা ক্ষয়ের ব্যাপারগুলো যে কীভাবে ক্ষয় হয়, এগুলো তোমরা সবাই মোরলেস কম বেশি জানো। এগুলো মাটির ক্ষয় যখন আমরা বায়োজিওগ্রাফি পড়বো তখন এগুলো ভাস্টলি আলোচনা করব। এখন ভারতের যে সয়েল আছে, সেই সয়েলে আমরা কি দেখব, যে কোথায় সবথেকে বেশি ক্ষয় হয়েছে। ঠিক আছে, কোন জায়গাগুলো সবথেকে বেশি ক্ষয়প্রবণ, এগুলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে, মৃত্তিকা ক্ষয়। তাহলে ভারতের যদি আমরা স্টেটের বিচারে দেখি যে মৃত্তিকার ক্ষয় কোথায় সবথেকে বেশি হয়, মৃত্তিকার ক্ষয় সবথেকে বেশি হয় উত্তরপ্রদেশে। মনে রাখবে কত প্রায় হচ্ছে কি পার্সেন্ট নয়, 12.30 লাখ হেক্টর এরিয়া।
ঠিক আছে, 1 নম্বর পজিশন। 2 নম্বরে কি আছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের আছে 6.83 লাখ হেক্টর এরিয়া। তারপরে আছে রাজস্থান। এগুলো আমি কেন পরপর বলছি, কারণ জাস্ট এখন পরীক্ষা প্যাটার্ন আসছে, এরকম 3-4টা তোমাকে জানতেই হবে। রাজস্থান কত? 4.52 লাখ হেক্টর এরিয়া। দেন আছে গুজরাট। এই 4টে থাক। গুজরাট, গুজরাটে কত আছে? 4.00 লাখ হেক্টর এরিয়া। এগুলো হচ্ছে এরিয়া আন্ডার দ্য তোমার হচ্ছে গিয়ে ক্ষয় কোথায় সব থেকে বেশি হচ্ছে? ইউপি, মধ্যপ্রদেশ। যেহেতু ক্ষয় বেশি হচ্ছে, এই জন্য রেভাইনও সব থেকে বেশি আছে। তার মানে রেভাইনের মাধ্যমে ক্ষয়, যদি ঘুরিয়ে কোশ্চেনটা দেয় রেভাইনের মাধ্যমে ক্ষয় কোথায় বেশি হচ্ছে, তাহলে আমরা লিখবে রেভাইনের মাধ্যমে ক্ষয় বেশি হচ্ছে ইউপিতে। তারপরে কি আছে? তারপরে এমপিতে, তারপরে রাজস্থান, তারপরে গুজরাট। ঠিক আছে, এগুলি হচ্ছে কি তোমার রেভাইনের মাধ্যমে যে ক্ষয়, সেই রেভাইনের মাধ্যমে ক্ষয় হচ্ছে। ঠিক আছে, রেভাইন কিভাবে সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়, এগুলি আমি নদীর ক্লাসে, নদীর নয়, যেখানে মালওয়া প্লেটু উপদ্বীপীয় যে মালভূমির যে ক্লাস আছে, সেই উপদ্বীপীয় মালভূমির ক্লাসে আমি কিন্তু রেভাইন নিয়ে অলরেডি আলোচনা করেছি, আর নতুন করে এখানে বলার তোমাদেরকে কিছু নেই। ঠিক আছে, এইবারে আমরা দেখব যে কোথায় কোথায় হচ্ছে কি এফেক্টেড স্যালিনিটি অ্যান্ড অ্যালকালিনিটি, তার মানে হচ্ছে কি কোথায় লবণাক্ত এবং ক্ষারীয়তা সব থেকে বেশি হয়। তাহলে মৃত্তিকায় লবণাক্ত এবং ক্ষারীয়তা কোথায় বেশি? মৃত্তিকার লবণাক্ত এবং ক্ষারীয়তা বেশি হলো, কোথায় বেশি হবে? মৃত্তিকার ক্ষারীয়তা যেখানে নর্মালি প্রথমে থাকবে রাজস্থান, দ্বিতীয় নম্বরে থাকবে গুজরাট, তৃতীয় নম্বরে হরিয়ানা, যেগুলো ড্রাই রিজিয়ান, হরিয়ানা, এবং চতুর্থ নম্বরে পাঞ্জাব। ঠিক আছে, এই 4টে মনে রাখবে, রাজস্থান, গুজরাট, হরিয়ানা এবং পাঞ্জাব। এগুলো সব থেকে বেশি হচ্ছে ইফেক্টেড এরিয়া। ঠিক আছে, এই জায়গাগুলো সব থেকে বেশি ইফেক্টেড হয়। ঠিক আছে, এইবারে তোমরা একটু দেখে নেবে যে হচ্ছে কি যে সয়েল কনজারভেশনের যে সমস্ত উপায়গুলো আছে, যেমন অ্যাফরেস্টেশন করতে হবে, ওভারগ্রেজিংকে চেক করতে হবে। ঠিক আছে, ড্যাম তৈরি করতে হবে যেখানে বর্ষার অতিরিক্ত জল মাটিকে ক্ষয়ে নিয়ে চলে যায়। ঠিক আছে, চাষবাসের যে ধরন আছে, সেই চাষবাসের ধরনকে পাল্টাতে হবে। যেমন যেখানে ক্রপ রোটেশন করতে হবে, স্ট্রিপ ক্রপিং করতে হবে, কন্ট্যুর প্লাগিং করতে হবে, বা কন্ট্যুর বান্ডিং বা টেরেস করতে হবে। ঠিক আছে, ওইগুলো জাস্ট একবার করে দেখে নেবে যে স্ট্রিপ ক্রপিং কী, ফালি চাষ কী, ধাপ চাষ কী। ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে বান চাষ কী। ঠিক আছে, এইগুলো একবার করে দেখে নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইগুলো গেল ভারতের যে মৃত্তিকা সয়েল আছে, সেই সয়েলের শ্রেণীবিভাগ এবং মৃত্তিকার কিছু সমস্যা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমরা এবারে লেফট নিতে পারো।